ঠিক আছে? কোন সালে কোন হিসাবে তাড়াতাড়ি? কোন সালের 15 শুক্রবার এটা দেখি 13 শুক্রবার কোন সালের? 2026 ইনশাআল্লাহ 2026 তাড়াতাড়ি 15 তারিখ শুক্রবার। আচ্ছা, আমরা এখন একটু ওভারলকটা স্টার্ট করি। ওভারলক স্টিচটা কোথায় থাকে? যেহেতু এটা এজে থাকে, এজ মানে কি? প্রান্ত। হ্যাঁ, যেহেতু এটা যে কোনো একটা গার্মেন্টসের প্রান্তে বা কিনারাতে থাকে, সেজন্য এটাকে আমরা বেসিক্যালি বলি ওভার এজ বা ওভারলক স্টিচ। আচ্ছা, এখন আমি সাইডে যাওয়ার আগে একটু মানে র্যান্ডমলি বলে নিই। ওভারলক স্টিচের পারপাস হচ্ছে দুইটা। আমার যে স্টিচটা আমরা দেই, সিঙ্গেল নিডল লক স্টিচ করব। লক স্টিচই তো জেনারেলি আমরা কাপড় চোপড় জয়েন করার জন্য দিই। এটাতে এমনিও সিকিউর, এটাকে আরেকটু এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করা, প্লাস আমাদের যে ওভেন বা বলো বা নিট বলো, সাইডগুলোতে সুতা উঠে যাওয়ার যে টেন্ডেন্সি আছে না, এই টেন্ডেন্সিটাকে বেসিক্যালি বন্ধ করার জন্যই হচ্ছে ওভারলক স্টিচটা দেওয়া হয়, যাতে হচ্ছে সাইডে আমাদের যেই এই যে সুতাটা উঠে যায়, সুতা যাতে উঠে না যায়, সেই জন্য বেসিক্যালি আমরা ওভারলক স্টিচ দিয়ে দিই। আচ্ছা, ফাইন। লাইক আদার্স চেইন স্টিচ, ওভারলক স্টিচেও আমাদের লুপার থাকে, ঠিক আছে? তো আমাদের থ্রেড অ্যাট লিস্ট দুইটা হতে হবে, একটা লুপার থ্রেড থাকবে আর একটা নিডল থ্রেড থাকবে। সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে থ্রি নিডল, যেটা হ্যাঁ থ্রি নিডল না মানে থ্রি থ্রেড যেটা থাকে, এর মধ্যে হচ্ছে হলো দুইটা দেয় নিডল স্টিচ, একটা দেয় লুপার স্টিচ। এটা 5 থ্রেড হতে পারে, 4 থ্রেড হতে পারে, 7 থ্রেড হতে পারে। হ্যাঁ, সো 7 থ্রেড পর্যন্ত হচ্ছে আমি দেখছি, 9 থ্রেডও নাকি আসছে, আমি এখন দেখুন। সো এরকম হচ্ছে কোনো আমার ওভারলকের যে সুতার যে ইয়েটা থাকে, কয়টা সুতা থাকে আমাদের ল্যাবে যেগুলো আছে, সেগুলো হচ্ছে হলো একটা 3 থ্রেড, একটা হচ্ছে 5 থ্রেড। আচ্ছা, এখন মজার ব্যাপারটা কি জানি, যেটা 7 থ্রেড মানে যেটার মধ্যে 7 থ্রেড অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে কিন্তু 2 থ্রেড থেকে একদম 7 থ্রেড পর্যন্ত ফ্যাসিলিটেট করা যায়, ঠিক আছে? কথা মানেটা বুঝছি, মানে যেটা 7 থ্রেড সেটাকে আমি 2 থ্রেড, 3 থ্রেড, 4 থ্রেড, 5 থ্রেড, 7 থ্রেড এরকম করে হচ্ছে ওটাকে আমি ইউজ করতে পারি, জাস্ট অ্যারেঞ্জমেন্টটাকে একটু অল্টার করে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু স্লাইডে চলছি। আচ্ছা, আমি হচ্ছে সাকিব, তোমার মেল অ্যাড্রেসটা চাইতে আমি ভুলে গেছি, আমাকে মেল অ্যাড্রেসটা দিয়ে দিবা। একটু ইন্টারাপ্ট করি, আমাদের অলিম্পিয়াডে কি কারো পার্টিসিপেট করার ইচ্ছা আছে? যারা শনিবারে ছুটি ম্যানেজ করতে পারবা? আর কারো ইচ্ছা নাই এতগুলো মানুষের মধ্যে? সাকিব, পুরায়রা একটা দিন ম্যানেজ করা যায় না? অফিসের কারণে ছুটি, ইউনিভার্সিটির কারণে অফিসে ছুটি। হ্যাঁ, সারাদিন থাকবে। সকালবেলা হচ্ছে দুইটা রাউন্ড থাকবে। সকালবেলা হচ্ছে একটা 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষায় আমার কি কি থাকবে? 100 মার্কের পরীক্ষার মধ্যে আমার 40 মার্ক থাকবে একদম পিওর টেক্সটে। ওই যে আমাদের ভাইবা বুকটা আছে না, ওটার মধ্যে যেরকম কোয়েশ্চেনগুলো আছে ওরকম কোয়েশ্চেন থাকবে 40 মার্কের। তারপর হচ্ছে হলো 20 মার্ক থাকবে হচ্ছে হলো তোমার মানে হ্যাঁ, সবই এমসিকিউ হবে জেনারেলি। 20 মার্ক থাকবে হচ্ছে তোমার যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। কাজ যেমন ধরো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলতে আমরা কি বুঝি, যেমন হচ্ছে হলো সরকারি চাকরির পরীক্ষার জন্য কেউ পড়াশোনা করছি, সরকারি চাকরির প্রশ্নে যে ম্যাথগুলো যেরকম থাকে, মানে একটু ইয়ের মতো একটু তোমার ব্রেনটা একটু খাটাবা, পাজলের মতো কিছু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকে না, যে কম্বিনেশন বিন্যাস সমাবেশের কিছু, হ্যাঁ বিন্যাস সমাবেশের কিছু প্রশ্ন থাকে। তারপর হচ্ছে হলো কয় মিনিট লাগতেছে, কতটুকু দূরত্ব যাচ্ছে, তারপর হচ্ছে হলো ব্রেন খাটানোর মতো কিছু কোয়েশ্চেন আছে। আর কি আইকিউটা বেসিক্যালি তোমার আইকিউ টেস্ট করবে, এরকম থাকবে 20 মার্কে। তারপর হচ্ছে 20 মার্ক তোমার বক্স থাকবে। বক্সের কোয়েশ্চেনগুলো কিরকম, এটা তো পোলাপান ভয় পাইছে। বক্সের কোয়েশ্চেনটাও হচ্ছে তোমার টেক্সটের মধ্যে, কিন্তু এখানে ওই যে আমরা ছোটবেলা করতাম না ইংলিশ কোয়েশ্চেনের ফিলিং ম্যাচ দ্য বক্সেস, এই পাশে থাকতো এই পাশে থাকতো, এটাও ওরকম তোমার অনেকটা হচ্ছে আই অ্যান্সার, কিছু ব্যাচ বা বক্স থাকবে, ওখান থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছে আর কি। তো তোমার বক্সে অ্যান্সারগুলো সব দেওয়াই আছে, তোমার
মার্ক থেকে হচ্ছে হলো তোমার একটা নিশ্চয়ই 5 মার্ক থাকবে, সেটা সবার পরীক্ষা কেমন হয়েছে ওটার উপরে ডিপেন্ড করে। ওই অনুযায়ী হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ডে ধরো প্রথম রাউন্ডে যদি 100 জন নেই, পরের রাউন্ডে হয়তো আমি 20 জন তুলবো। 20 জনকে কি করতে হবে, 20 জনকে একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে দিবে তোমাকে যে এটার উপরে তোমাকে একটা 3 মিনিটের একটা প্রেজেন্টেশন দিতে হবে। এটা হয়তো তুমি স্লাইডও বানাইতে পারো বা হয়তো বা তোমাকে বলে দিবে আর কি যে হয় তুমি দাঁড়ায় থেকে 3 মিনিট একটা টপিকের উপর কথা বলবা, তুমি চাইলে তোমার ব্ল্যাকবোর্ড ও হোয়াইটবোর্ড ইউজ করতে পারবা, অথবা তুমি 3 মিনিটের জন্য একটা প্রেজেন্টেশন বানাইতে পারো। ইনস্ট্যান্ট তোমাকে 1 ঘন্টা সময় দিবে, 1-1.5 ঘন্টা সময় দিবে। ধরো আমরা যদি সকাল 10টা থেকে পরীক্ষা শুরু করি, 10টা থেকে 2 ঘন্টা, ধরো তোমার 12টা পর্যন্ত পরীক্ষা হয়েছে, 12টার পর থেকে হয়তো তোমাদের টিচাররা তোমাদের খাতা টাতা দেখবে, এর মধ্যে তোমাদের লাঞ্চ দিয়ে দিব, টি-শার্ট দিয়ে দিব, তোমাদের মতো তোমরা এখানে ছবি টবি তুলা বা যা মন চায় তা করো, 2টা-2:30টার দিকে রেজাল্ট দিয়ে দিব। 2:30টা থেকে হয়তো 1.5 ঘন্টা সময় দেবো, 4টা থেকে হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড শুরু করবো প্রেজেন্টেশন। তারপর ওইটা থেকে 5টা পুরস্কার আছে, 5টা পুরস্কারের মধ্যে 15 ম্যাচ আর 16 ম্যাচের জন্য 2টা আলাদা আলাদা পুরস্কার, কারণ ওদের তো আর এখনো দেখতে নলেজ হয় নাই টেক্সটাইল। আর তারপর 14 থেকে 10 এদের জন্য হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা কিন্তু প্রাইজ মানি রাখা হয়েছে। হ্যাঁ, প্রাইজ মানিটা খুব বেশিও না আবার খুব কমও না, মোটামুটি আমরা চেষ্টা করেছি আমাদের স্বল্প বাজেটে যা সম্ভব হয়। বাজেট দিয়েছি, এখন পাস হয় নাই, দেখি কি অবস্থা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন কেউ কি মানে 2-3 জন ছাড়া আর কেউ ইন্টারেস্টেড নাই? সাকিব বলছিল ফ্রাইডে আনা ট্রাই করে কালকে না ম্যাম ওই দিন মিটিং বলছিল না যে ফ্রাইডে হবে কেমন হবে, তারপর ওদের সাথে ডিসকাস করে দিতে হবে। ফ্রাইডে তো হইলে আসলে ভালোই এখানে হতো। রিজন পাওয়ার জন্য আশা করা যাচ্ছে ওই দিনটা 60 ভাড়ায় ওঠা না, ফ্রাইডে তো হয় নাই কেন, কারণ হচ্ছে যে রুটিনটা পাবলিশ মানে তোমাদেরকে এখন পাবলিশ করা হয় না, বাট ইউনিভার্সিটি টিচার লেভেলে কোঅর্ডিনেটর লেভেলে ডেটটা জানাতে হয়েছে যে 13 তারিখ। ফ্রাইডেতে দিলে তোমাদের লাস্ট ক্লাসটা হবে না, যেমন আজকে হ্যাঁ আজকে তো লাস্ট ক্লাস দেওয়া সম্ভব না, ওনাদের আপার স্যার হচ্ছে 2 সপ্তাহ মানে প্রায় 10 দিন মতো ছুটি দিচ্ছিল, ওনার ক্লাসের কিন্তু তোমার ইচ্ছা আছে। সো এই যে ব্যাপারগুলোর জন্য হচ্ছে ফ্রাইডেতে দেওয়া হয় না, হলে আমাদের একদম খাস নিয়ম ছিল আমরা ফ্রাইডেতেই দিব। এবার কিন্তু এই যে পরীক্ষার ডেটটার কারণে এবার আমরা দিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে হলো কোয়েশ্চেন হচ্ছে পারে যে রেজিস্ট্রেশন ফি কত, কি অবস্থা? রেজিস্ট্রেশন ফি হচ্ছে 300 টাকা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ হচ্ছে, আচ্ছা স্লাইড তো আমি দিয়ে দিছিলাম না, তাই চলো সবাই পোর্টালে কিন্তু স্লাইড সবগুলোতে আছে। আচ্ছা, এখন রেজিস্ট্রেশন ফি একটু বেশি মনে হতে পারে অনেকের, আর এই কমে আসলে পারা যাচ্ছিল না। প্রথমে আমরা 250 টাকা বলছিলাম, 300 অনেক কম। এটা আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্টদের জন্য অনেক, ওরা বলতেছে আসলে অনেকে চাকরি বাকরি করে না, তো আমার মনে হচ্ছে যে অনেক, কারণ হচ্ছে আমরা আসলে পুরোটাই খরচ হয়ে যাচ্ছে। লাঞ্চ তো তুমি যত যাই বলো 150 কমে কোনো লাঞ্চ হয় না। হ্যাঁ, আর তোমার টি-শার্টও 150 কমে আসলে এটা আসলে সুন্দর কোনো টি-শার্ট হবে না। তো 150 তোমার 300 হয়েই যায়। আর তোমাদের যে স্ন্যাক্স বলো সার্টিফিকেট বলো ওগুলো হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আর কি সাবসিডি দেওয়া। কি ও করবে না হ্যাঁ, যারা যারা শনিবারে অ্যাভেলেবল আছে ওই অ্যাডভান্স কত লাগবে? ওর ফার্স্ট আছে পাশে দিছি করবি না আমার কইছে কিছু তোমার নাম কি জানি? ফিমেল সঞ্জিতা। আচ্ছা, তুমি করবা কেন? আল্লাহ, কনফিডেন্স গেইন করার জন্য তো আমি পড়ার মাঝখানে এটা নিয়ে আসলাম। কি কনফিডেন্স নাই? তুমি আমার সাথে ক্লাসে করে দেখা করবা, কনফিডেন্স নেই। কনফিডেন্স নাই, তোমরা না পারলে তো রেগুলার ব্যাচের মধ্যে তো অত নলেজ নাই তোমাদের। মানে তোমরা যদি চিন্তা করো যে আমি টেক্সটাইলের আমার মানে যে কোনো একটা কম্পিটিশনে যাওয়ার আগে সবসময় এটা একটা অ্যানালাইসিস করবা। SWOT অ্যানালাইসিসের নাম হচ্ছে না, নিজের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, যে কোনো জায়গায় যে কোনো একটা কিছু করার আগে নিজের SWOT অ্যানালাইসিস করবা, করে হচ্ছে হলো দেখবা যে তোমার স্ট্রং পয়েন্টগুলো আছে, হ্যাঁ উইকনেস কি, তখন দেখবা দেখবা যে নিজের ব্যাপারগুলো অনেক সোজা অনুভব হয়েছে। আর যখন তুমি SWOT আউট করে ফেলবা যে তোমার উইকনেস আর তোমার জন্য কি কি সমস্যা, তখন যে কোনো জিনিস করা কত কঠিন লাগবে না, সোজা লাগবে। ঠিক আছে, এটা কনফিডেন্সের কোনো ব্যাপারই না। ফার্স্ট রাউন্ড দিবা, আউট হয়ে গেলে তো আউট হয়ে গেল, সেটা সমস্যা না। সবাই কি আর ফার্স্ট সেকেন্ড হবে
আচ্ছা আমরা এখন আবার ওভারলকে চলে আসছি কিন্তু অ্যাটলিস্ট ফ্রাইডে থেকে আমি তোমাদের 12-11 তোমাদেরকে ধরে রাখছি যে 14-15 কিন্তু চিনি না ওগুলা কি বা হবে বলো মানে ওয়ার্স্ট কেস কি হইতে পারে ওয়ার্স্ট কেস হইতে পারে যে তুমি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারো না এর থেকে খারাপ কিছু তো আর হবে না প্রেজেন্টেশনটা কি বাধ্যতামূলক না তুমি যদি সেকেন্ড রাউন্ড হ্যাঁ তারপর তাহলে বাধ্যতামূলক কি এই যে ধরো আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি তোমরা তো কেউ কখনো অন্য মানুষের সামনে কথা বলা হয়নি আদারওয়াইজ অফিসে যদি কোনো প্রেজেন্টেশন থাকে ওইটা ছাড়া তো আমাদের এখানে এসে কথা বলা হয় কিন্তু যখন তুমি এখানে অনেকগুলো মানুষের সামনে কথা বলবা একবার বলে ফেললে দেখবা যে তোমার ভয়টাকে তুমি ফেস করে ফেলছো একবার যদি এখানে সামনে এসে দাঁড়ায় কথা বলেই ফেলতে পারো যেমন আমি আমার লাইফে প্রথম প্রেজেন্টেশন দিয়েছিলাম 2016 সালে মানে কম্পিটিশনের মধ্যে প্রেজেন্টেশন দিয়েছিলাম আর কি মানে এত মানুষের সামনে মানে একদম অপরিচিত কাউকে চিনি না এখানে দাঁড়ায় প্রথমবার বলা শুকায় গেছিল কিন্তু বলে ফেলার পরে মনে হচ্ছে শেষ তো বলে একটু ফেলছি এরপরে তো আর এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে না তারপর থেকে দেখলাম যে না এখানে কথাগুলো দেখে সোজা প্রথম চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না মানে মানুষজন সবার সাথে চোখে চোখ রাখতে পারতাম না মানে নিজের একটা ইয়ে লাগতো কি বলবো মানে নিজের হেজিটেশন লাগতো মনে হতো যে আল্লাহ চোখের দিকে তাকায় কথা বলতেছি আমি মনে হয় ঠিক মতো বলতে পারতেছি না আমি দেখলাম তো ক্লাউনের মতো লাগতেছে মানুষজন হাসতেছে পরে দেখলাম একবার কথা বলে ফেলে তো হয়েই গেছে এক্সপিরিয়েন্স তারপরে তো এটা কোনো সমস্যা না ঠিক আছে বুঝে গেছে সঞ্চিতা তোমার তো রেজাল্ট ভালো তুমি কেন এটা অ্যাভয়েড করো ঠিক আছে এটা কোনো সমস্যাই না কি যে ঠান্ডা লাগছে করোনা হয়ে গেছে নাকি কিনা তোমাদের কারো করোনা হয়েছিল সবাই হয়েছে কেউ টেস্ট করে সবাই হয়েছে আমাদের এই যে ইউনিভার্সিটিতে যখন প্রথমবার অফলাইন ক্লাস করলো অনলাইনে তো করোনা এক সেমিস্টার অনলাইন ছিল না তারপর যখন প্রথমবার অফলাইন করছে মিড টার্ম হয়েছে আর কি মিড টার্ম পরীক্ষাটা অফলাইন হয়েছিল এর আগে তো অনলাইন ছিল তো প্রথম 2 দিন হচ্ছে মিডের গার্ড দিয়েছে আর ওই সময়টা তো মানে সত্যি বলতে 10 ম্যাচের পর থেকে হচ্ছে সভ্য ভদ্র পোলাপান আসা শুরু হয়েছে তার আগে যেগুলো ছিল ওগুলো অনেকটা মানে আদিম যুগের মানুষ মানে ওদেরকে সভ্য করা সম্ভব হয় না দেখে কিন্তু ডিপার্টমেন্ট বলো ফার্স্ট স্যার বলো ওদেরকে নিয়ে কোনো এফোর্টই দেয় না যে তোরা যা পাস করে সার্টিফিকেট নিয়ে চলে যা তোদের পিছনে আমরা এফোর্ট দিব তারপরে 10 ম্যাচ থেকে কিন্তু বলতে গেলে ডিপার্টমেন্টে এফোর্ট দেওয়া শুরু হয়েছে হ্যাঁ বা আমরা ইয়ে দেওয়া শুরু হয়েছে তো ওরা কেউ মাস্ক পরতো না হ্যাঁ আমি তো মনে করো 2টা মাস্ক পরতাম মহাসিন স্যার 2টা মাস্ক পরতাম মহাসিন স্যার সবসময় 2টা মাস্ক পরে আমার যখন করোনা হলো তখন আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে আমি 2টা মাস্ক পরা ছাড়ছি কিন্তু শুনো কি হতো ওরা মনে করো যে এরকম হাঁচি মানে ধর আমি খাতা সাইন করতেছি হাঁচি আসছে হাঁচি দিয়ে দিচ্ছে মানে এরকম ছিল ওরা জোরে হাঁচি দিত তো তখন হচ্ছে যারা স্যার ছিল মনে করো যে যাদের সাথে গার্ড দিতাম বুলবুল মানে একদম পুরান যারা আমরা বুলবুল স্যার অনির্বাণ স্যার কল্যাণ স্যার ওনারা ম্যাডাম থেকে বলতে চাচ্ছে জানা আপনারা দিয়ে না এমনই একটু দূরে থাকেন 2 দিন গার্ড দিয়েছি 3 নম্বর দিন গার্ড দেওয়ার সময় থেকে আমার জ্বর মানে উড়াধুরা জ্বর 103 তারপর 2 এগুলোর নিচে হচ্ছে জ্বর নামে তো তখন তো প্রথম জয়েন করছি জ্বর নিয়ে হচ্ছে আসছে তারপরে কি হলো এত জোরে হাঁচি দিতাম আমি নিজেই 2টা মাস্ক পরে আর কাশি দিতাম পরে আমাকে একদিন ট্রিপলের বুলবুল স্যারের কোনো স্যার অনির্বাণ স্যার বলতেছে যে উনিরা তো মনে হয় বেশি অসুস্থ তুমি এক কাজ করো কালকে আসো মানে ওনারা বুঝে গেছে যে আমার কাজ হয়ে গেছে তারপরে কি হলো আমার বাসা তো শনিরাখায় তো শনিরাখার ওইখানে একটা বিশাল বড় ময়লার আছে ভাগার আছে মানে এত বন্ধ ওখানে বাস থেকে গেলো বাস থেকে বন্ধ হওয়া তো যেদিন বুলবুল স্যার আর অনির্বাণ স্যার বলছে যে উনি কালকে আসো না তো ওখানে আমি ওখানে নামছি আমি তো অবাক বিশ্বাস করেন আমি 1 ফোঁটা গন্ধ পাইনি আমি জাস্ট ময়লার সামনে দিন না করে দেখে যেতে চলেছে আমি আবার মাছগুলো এমন করে গ্রামের চেষ্টা করছি কি আবার বন্ধ করি ময়লার ভাগার তো সামনে কিন্তু গন্ধ নাই মানে একটুও গন্ধ লাগে নাই আমি শিওর যে হয়ে গেছে এটা মানে করোনা এরকম গ্রামে জিনিস বোঝা গেছে খাবারের কোনো স্বাদ পাওয়া যায় মানে মাটি চাবাচ্ছ নাকি খাবার চাবাচ্ছ কোনো টেস্ট নাই কোনো গ্রাম নাই মানে জাস্ট মানে নাকে কোনো গ্রামই নাই আমি কত কিছু যে শুকিয়ে নাক চালে নিয়ে দেখছি কিছুতে কোনো গ্রাম নাই পরে আমি বাসায় যাওয়ার পর আমি তো অনেক চাই
মানে চিন্তা করেন আমি কিন্তু করোনার আমার আম্মুর হচ্ছে অনেক জ্বর ছিল, যদিও এটা কোভিড ছিল না, কিন্তু জ্বরের রোগী হলেই তখন করোনা ইউনিটে দিয়ে যেত। ওই করোনা ইউনিটে আমি আমার মাকে নিয়ে এক সপ্তাহ হাসপাতালে ছিলাম আমার মনের মধ্যে, তখন করোনা হয় নাই। বাট এইখানে ওই যে ওগুলার গার্ড দিতে এসে মুখের সামনে হাঁচি মারছিল, মানে মনে করেন যে একটু কাশি দিলে হাঁচি দিলে তো মুখটা ঢাকা একটা ভদ্রতা, ওগুলো ওদের কোনো সেন্স নাই। থুপ থুপ করে কফ ফেলতেছে, এ করতেছে এ করতেছে, মানে কফ ফেলে পানি দিচ্ছে না, এগুলো থেকে তো ছড়ায় বেশি। ওই যে করোনা হয়েছে তারপর থেকে আমি এই পর্যন্ত 2টা মাস করতে পারিনি, মানে শ্বাসকষ্ট সমস্যা হয়ে যায়। আর কি যে ওষুধ দেয়, স্টেরয়েড দিত তো 40টা করে, একদিনে 8টা করে ওষুধ ছিল কোর্স একটা। ওই ওষুধ খেয়ে 15 দিন আমার 8 কেজি ওজন বেড়ে গেছিল, কারণ স্টেরয়েড তো, স্টেরয়েড খেলে তখন ওজন বাড়বে মাস, মানে 15 দিনে 8 কেজি ওজন বাড়ছে। এই পরিমাণ পুরো গরু মোটা তাজা করা, খুব একটা হরাইবল এক্সপেরিয়েন্স ছিল। মানে আমার 18 দিন ছুটি নেওয়া লাগছে অফিস থেকে। আমি টেস্ট করে আলাদা হয়ে গেছিলাম, কারণ আমার আব্বু অসুস্থ মানুষ, ডায়াবেটিস দুজনেরই, একটু হার্টের ওষুধ, প্রেশার, আমি আলাদা হয়ে চলে গেছিলাম। এখন আমি মানে তারপরে আমার ওই যে অসুস্থ হওয়া শুরু হয়েছে, তারপরে ডেঙ্গু হলো। মানে ডেঙ্গু আর করোনা দুটো কিন্তু জ্বর আলাদা। ডেঙ্গুতে আপনার প্রচন্ড কাঁপা থাকে, করোনা হচ্ছে সব চলে যায়, কিচ্ছু না, মানে সেই জন্য তো খাবারের টেস্ট পাওয়া যায় না। হ্যাঁ, কোনো গ্রাম নাই, মানে কিসের মধ্যে বললাম না আমি, ময়লার স্তূপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, ফিলিংস নাই। আচ্ছা, একটু ওভারলকে চলে যাই। ওভারলকে দেখো স্টিচ প্লাস 500 stitches are formed by 2 or more groups of threads. They have general characteristic that loops form at least one group of thread pass. আচ্ছা, যারা গ্রুপ ক্রিয়েট করবে, they are formed from 1 or 2 needle thread with 1 or 2 looper thread. They have, আচ্ছা এখন ওভারলকের আরেকটা বেসিক কি জানি, সেটা হচ্ছে ইলাস্টিসিটি থাকবে। খুব কমন, আমরা চিন্তা করি আমাদের সবগুলা স্টিচের বা ক্যারেক্টারিস্টিক বুঝে যাবে হচ্ছে আমার এই হাতের ইয়েটা দিয়ে চিন্তা করি। এই জায়গায় যে লুপটা আমরা ওভারলকটা দেই, সে সবারই তো হাতের মধ্যে ওভারলক আছে, তাই না? চিন্তা করি এটা যদি ইলাস্টিক না হতো তাহলে কি আমি এভাবে বাউন্ড করতে পারতাম? কখনো পারতাম, টুক করে ছেড়ে চলে যেত, ঠিক আছে? সো ওভারলক স্টিচটা হবে ইলাস্টিক, ইলাস্টিসিটি থাকবে। এখন ধরো আমি যদি অলিম্পিয়াডে একটা কোয়েশ্চেন দিয়ে দিই এরকম যে হুইচ স্টিচ ক্লাস মাস্ট হ্যাভ ইলাস্টিসিটি, হ্যাঁ, হুইচ স্টিচ মাস্ট হ্যাভ ইলাস্টিক প্রপার্টি, তখন কি আনসার হবে? ওভারলক স্টিচের থাকতে হবে। আচ্ছা, the range of narrow stitch bite vary from 3 to 5 millimeter. স্টিচ বাইট মানে হচ্ছে লুপের যে লম্বাটা 3 থেকে 5 মিলিমিটার। সেটাও কিন্তু আমরা খুব সহজে যে যার কর্নারের স্টিচটা টেনে দেখলেই পাওয়া যাবে যে এই যে ওভারলকের যে লম্বাটা, এই যে লেন্থ, স্টিচের যে লেন্থটা এখান থেকে এই পর্যন্ত ওভারলক দেওয়ার যে লেন্থটা, সেটা হচ্ছে 3 থেকে 5 মিলিমিটার। বুঝে গেছে? কোনটা বুঝে গেছে? বাইট মানে হচ্ছে এই যে একটা থেকে একটা, এই যে স্টিচের যে লম্বার দূরত্বটা, সেটা হচ্ছে স্টিচ বাইট। অর্থ দিয়ে দিছি পাশে 3 থেকে 5 মিলিমিটার। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের যেহেতু এটা সাইডে জোড়া দেয়, অনেক সময় সুতা উঠে উঠে আসে, এটা কেটে দেওয়ার জন্য আমার ওভারলক মেশিনে একটা নাইফ থাকবে। যে ইয়েটা থাকে না, প্লেটটা থাকে না, প্লেটটার পাশেই একটা ছুরি থাকে, কেটে হ্যাঁ এমনি করে থাকে। জাস্ট হচ্ছে যদি কোনো সুতা আমার ট্রিমিং এর সমস্যা করে, তাহলে জাস্ট ট্রিম করে সুতাটা কেটে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ওটা কেটে দেয়। সো এটা যদি আমার কোয়েশ্চেন আছে অলিম্পিয়াডে এরকম যে which swing machine facilitated extra knife, তাহলে এটাও आंसर ঠিক আছে, ওভারলক স্টিচ। আচ্ছা, স্টিচ টাইপ 503 is called surging stitch. আমি তোমাদেরকে বলেছিলাম যতগুলার সাব টাইপ আছে সেগুলা খেয়াল রাখতে। কিসের জন্য? কম্প্রিহেনসিভ ভাইবার জন্য। তাহলে একটা স্পেশাল টাইপের নাম পাওয়া যাবে কি সার্জিং স্টিচ। আর স্টিচ ক্লাস 503 হচ্ছে সার্জিং স্টিচ। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায়? স্পেশালি মেন্স ওয়ারে, where one needle and one deeper thread is equal.
দেখা যাবে যে সরাসরি কোশ্চেন না দিয়ে আমি এরকম एग्जांपल দিয়ে বলবো যে explain saddle stitch, explain blind stitch, explain serging stitch. serging, saddle, blind এগুলোর নাম আলাদা লিখে রাখো। যখন আমি কোশ্চেন দিব যে explain serging stitch briefly তখন আমরা লিখব serging stitch is a subtype of overlock stitch. Its stitch class is 503. ঠিক আছে? Serging stitch is common in menswear where only two thread is involved. One is loop thread, another is needle thread. পারা যাবে না? 2 মার্কের বা 3 মার্কের একটা কোশ্চেন দেব যে explain serging stitch briefly. কয়টা পয়েন্ট দিব যে এটা হচ্ছে ওভারলক স্টিচের একটা সাবটাইপ, এটার স্টিচ ক্লাস হচ্ছে 503, এটার মধ্যে হচ্ছে দুইটা থ্রেড থাকবে, একটা লুপার থ্রেড আর একটা নিডল থ্রেড, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে মেন্সওয়্যার। হ্যাঁ মেন্সওয়্যার, যে কোনো ছেলেদের টি শার্ট, তারপরে কি সোয়েট শার্ট, এগুলো। ঠিক আছে, পারা যাবে না? Which can latch back the chain in at the starting end of the stitch. Latch back মানে কি? Latch back. আচ্ছা, আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানি না, বারটা কিসে দেই? ফোর্স পয়েন্টে বেশি একটা দেওয়া হয়। হ্যাঁ, মানে বেসিক্যালি ওই যে ইয়েতে কিন্তু দেই না আমরা, লক স্টিচে বেশি করে দেই, একদম মানে ওপেনিং আর এন্ডিং এ হচ্ছে আমরা জাস্ট টাক করে প্রেসার পড়বে বেশি, যেখানে প্রেসার পড়বে বেশি, তারপর যে বেল্ট লুপ এগুলাতে কি আমরা করি বেল্টটা ই করার জন্য, হ্যাঁ যাতে হচ্ছে ছিঁড়ে না যায় সেজন্য হচ্ছে আমরা টাক দিই। কেন দিই? ওই জায়গাটা ঘন করে স্টিচ দিই যাতে হচ্ছে ওখানে স্ট্রেংথ বেশি থাকে, পকেটের কোণায়, তারপর ফ্ল্যাপ বসালে ফ্ল্যাপের উপর দিয়ে কোণা দিয়ে। হ্যাঁ, সো এইগুলাতে আমরা টাক কেন দিই? যাতে হচ্ছে ওগুলো ছিঁড়ে না যায়, খুলে না যায়, যাতে স্ট্রেংথ বেশি করে। আচ্ছা, সেম অনেকটাই ওরকম হচ্ছে ল্যাচ ব্যাক। ওভারলকও এরকম, এই যে দেখো সবগুলাতে একটা একটা সবাই সবার জামার ওভারলক একটু দেখো, হাতার ওভারলক, আচ্ছা এটা হচ্ছে দেখো এই যে দেখো আমার যে আউটলাইনটা আছে, আরে বেটা আচ্ছা আমি এদিকে লাগাই রাখছি। আচ্ছা ল্যাচ হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করো যে আমার এখানে পুরো ওভারলকটা টানা হয়েছে, তাই না? কিন্তু এই জায়গাটা হচ্ছে সেটাকে ডাবল, এইটা হচ্ছে ল্যাচ। দেখো এই যে পুরো স্টিচটা দেখো, সবটা কিন্তু সিঙ্গেল স্টিচ, শুধুমাত্র এই যে এই কোণাটা ডাবল, এটা হচ্ছে ল্যাচ। সবাই সবার ওভারলকে দেখতে পারো, এখানে হচ্ছে কি একটা সিঙ্গেল স্টিচ, তাই না? সব ওভারলকে এই জায়গাটা দেখো ডাবল, হ্যাঁ মানে হ্যাঁ এটাই ব্যাক স্টিচ দিয়ে
ঠিক আছে? আচ্ছা আমি আমার টার্ম শিখাই দিয়েছি, আপনারা চাকরি করতে যে আপনাদের টার্ম শিখবেন। এটা হচ্ছে ঠিক আছে? আমি ল্যাচব্যাক বুঝাতে পারছি তো? আচ্ছা ফাইন। আচ্ছা এখন হচ্ছে ওভারলকের স্টিচের ইউজগুলো আমাদের আছে। কি কি আছে? নীল ফেব্রিক, ডেকোরেটিভ পারপোজ, সাইড সিম জয়েন্ট, আর্ম হোল, তারপর ইন সিম, আউট সিম, সাইড সিম অফ টি শার্ট, পোলো শার্ট ইউজগুলো দেখে নেব। ওকে? তারপর হচ্ছে ছবি টবি দেওয়া আছে, এগুলো কাটতেই হবে। তারপর হচ্ছে কাভারিং চেন স্টিচ। স্লাইড 2 নম্বর স্লাইড। এটা হচ্ছে আমার কাভারিং চেন স্টিচ। কাভারিং চেন স্টিচ কোন মেশিনে দেয় এটা তো জানি। ফ্ল্যাট বেডে যে স্টিচটা হয় সেটা হচ্ছে কাভারিং চেন স্টিচ। ফ্ল্যাট বেডে স্টিচ কি দেয়? হেম দেই না আমরা? সো এই যে স্প্রিং এ যে দুজন চাকরি করে কিসে, নিচে নাকি এতে? নিচে। আপনি দুজনই নিচে। আচ্ছা হ্যাঁ বডি হ্যান্ডেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার আপনাদের ওই যে নিচের যে হেমটা টি শার্টের বা জার্সি, হ্যাঁ 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 আচ্ছা যা আপনারা জানালেন সেটা আপনারা যা বলবেন সেটা। হ্যাঁ ওই হেমগুলো যে আমরা দেই সেটা হচ্ছে কিসে দেই? ফ্ল্যাট বেডে দেই। সো বেসিক্যালি আমার ফ্ল্যাট বেড স্টিচ যে মেশিনটা যে স্টিচ দেয় সেটাই হচ্ছে আমার কাভারিং চেন স্টিচ। কাভারিং চেন স্টিচে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো স্টিচ করছি সবচেয়ে বেশি সুতা লাগে হচ্ছে কাভারিং এ। হ্যাঁ নামটা শুনে তো বোঝা যাচ্ছে যে কভার করে দেবে, পুরো এরিয়াটাকেও কভার করবে, সেজন্য এটা হচ্ছে কাভারিং স্টিচ। এটার মধ্যে সুতার যে স্টিচ ডেনসিটি বলো, স্টিচ ডেনসিটি না, থ্রেড ডেনসিটি সবচেয়ে বেশি থাকবে। হ্যাঁ থ্রেড ডেনসিটি ভিডিও কাভারিং চেন স্টিচে সবচেয়ে বেশি থাকবে এবং আপ টু 9 থ্রেড পর্যন্ত, 9টা সুতা পর্যন্ত একটা ইয়ে হতে পারে। আচ্ছা এখন আরেকটা মেশিন আছে সেটা আমরা সবাই অনেক যারা হচ্ছে বটম সেকশনে কাজ করেন, কাঞ্চাই মেশিনেও কিন্তু আমার 12টা 16টা পর্যন্ত সুতা সর্বনিম্ন 6-7টা ব্যবহার করতেই হয়। হ্যাঁ ওকে, মানে আমাদের ল্যাবে যেটা আছে কাঞ্চাই সেটা কিন্তু প্রায় নিচে 6টা না দেন 9টা, হ্যাঁ নিচে 6টা উপরে 6টা, 12টা সুতার ইয়ে আছে, মানে নিডল থ্রেড স্টেম আছে। হ্যাঁ সো 12টা পর্যন্ত ওটা ফ্যাসিলিটেট করতে পারে। কাঞ্চাইয়ের কাজটা কি? কাঞ্চাই হচ্ছে ট্রাউজারের যে আমাদের যে লুপটা যে বেল্ট, হ্যাঁ স্টিচটা দেয়, দুটাকে অ্যাটাচ করে। ট্রাউজারের বেল্টের জায়গাটার সাথে নিচের পয়েন্টটা অ্যাটাচ করে হচ্ছে কাঞ্চাই। কাঞ্চাইয়ের যে স্টিচ দেয় সেটা কিন্তু আমার মানে ওটা যে পুরোপুরি কাভারিং স্টিচ না, ওটা অনেক সময় মাল্টি থ্রেডও দেয়, মানে কখনো স্টিচ প্লাস 400 দেয়, আবার স্টিচ প্লাস 600 দেয়। সো আর একদম যদি বেসিক আমি কাভারিং চেন স্টিচ দেয় হচ্ছে আমার ফ্ল্যাট বেড। সো ফ্ল্যাট বেডের স্টিচটা দেখলে আমরা কাভারিং চেন স্টিচ সম্পর্কে বুঝতে পারবো। আর কাঞ্চাইয়ে মাঝে মাঝে দেয় হচ্ছে মাল্টি থ্রেড, মাঝে মাঝে মানে দুইটাই ওটার সাথে অ্যাটাচ প্রডিউস করা যায়, সুন্দর ইয়েটা উঠাবে। এখন হচ্ছে স্টিচ প্লাস 600 আবার দেখি যে স্টিচ ট্যাপ ইন দিস ক্লাস আর ফর্মড উইথ 3 অ্যাট লিস্ট 3টা গ্রুপ আমার কাভারিং এ লাগবে। এতক্ষণ পর্যন্ত মাল্টি আর ওভারলক ওগুলাতে আমি 2টা থ্রেড অ্যাট লিস্ট ছিল, কিন্তু আমার কাভারিং এসে আমার অ্যাট লিস্ট 3টা থ্রেড মাস্ট। 3 groups of thread and have for a general characteristic that 2 group thread cover both surface of the material. আচ্ছা এখন যদি আমি একটা কোশ্চেন দেই যে why covering chain stitch is called covering, মানে covering নামটা কেন আসছে, তাহলে অ্যানসারটা কি হবে জানো? এই লাস্ট লাইনে অ্যানসারটা দেয়া আছে। 3টা থ্রেড যে আমি ইউজ করতেছি অ্যাট লিস্ট 2টা থ্রেড আমার 2টা পাশে কভার, মানে পুরো সবচেয়ে বেশি এরিয়া কভার করবে, 2টা পাশে কভার করবে, সেজন্য এটাকে আমি বলি কাভারিং চেন স্টিচ। 2টা পাশ মানে কি? মানে 2টা থ্রেডকে আমার ফ্রন্ট এবং ব্যাক থেকে অবশ্যই দেখা যাবে, ঠিক আছে? সেজন্য এটার নাম হচ্ছে কাভারিং চেন স্টিচ। ওকে আচ্ছা লুপস অফ দ্য এই লাইন, এই যে 2 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টটা একবার করে বুঝে যাবে না, তো জটিল সেন্টেন্সটা আমি যেভাবে পড়তেছি সেভাবে একটু খেয়াল রাখবা, তাহলে বাংলা লিখে রাখবা যে লুপস অফ দ্য ফার্স্ট গ্রুপ অফ থ্রেডস, যেটা হচ্ছে নিডল থ্রেড, মানে প্রথম নিডল থ্রেডের যে লুপগুলা আর পাস্ট থ্রু দ্য লুপস অফ থ্রেড গ্রুপ অলরেডি কাস্ট অন দ্য সারফেস অফ দ্য ম্যাটেরিয়াল, মানে নিডল থ্রেডটা
স্টিচ অফ দিস ক্লাস আর মোস্ট কমপ্লেক্স, এটা মোস্ট কমপ্লেক্স এবং অ্যাটলিস্ট 9টা পর্যন্ত ওরা ইউজ করা যায়, 9টা নিডল থ্রেড পর্যন্ত ইউজ করা যায়, তার মধ্যে 4টা থাকে হচ্ছে নিডল। আচ্ছা, stitch class 6 or 6 are often called flat lock or flat seam when two fabrics are butted together. Okay, 602 আর 406 এর appearance same. আচ্ছা, বেসিক্যালি আমার ফ্ল্যাট লক হচ্ছে একটা স্মুথ অ্যাপিয়ারেন্স দেয়, দেখো সেজন্য কিন্তু জার্সিগুলো আমরা বললাম আমি এটা দিই, যাতে হচ্ছে একটা স্মুথ সুন্দর একটা মানে দারুণ একটা ফিনিশিং দেয়। সেম জিনিসটা কি আমরা লক স্টিচ দিয়ে করতে পারতাম না? পারতাম কি না? জোড়া দেওয়াই তো কথা, কিন্তু ফ্ল্যাট লকে আমরা কি হতেছে যে খুব সুন্দর একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে, একটা দারুণ ফিনিশিং দিচ্ছে, যেটার ইলাস্টিসিটি ভালো, দেখতে একটা সুন্দর একটা ক্লিন নিট একটা ফিনিশিং দিচ্ছি, সেজন্য আমরা বেসিক্যালি কার্বনিক চেন স্টিচটা ইউজ করে থাকি। ফিগার দেওয়া আছে, ফিগার দেখে নিবা। আর একদম লাস্টে হচ্ছে চেন স্টিচ আর লক স্টিচের পার্থক্য দেওয়া আছে, সেটা তো পড়ে নিয়ে যাবে, সেটা আমরা বোঝানোর কিছু নেই। ওকে, আচ্ছা, তো আমরা স্টিচ শেষ করলাম। নেক্সট ফ্রাইডেতে আমরা আরেকটা ক্লাস, জি আসেন, ঘুম থেকে উঠছেন আমার ফোন খুব মানে পাশাপাশি করে, হ্যাঁ আসলে বলছি ম্যাম আমার অন্য হয়ে আমি ওকে বলতেছি যে আমার 15 মিনিটের মতো লাগবে, না না আমি অন্য হয়ে, আমি তো বুঝছি, আমি তো এমনিতে বুঝছি, আর বেটা ঘুম থেকে উঠছো। আচ্ছা, সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সিমটা দেখবো। সিমটাও যেহেতু আমরা স্টিচ ভালো মতো বুঝেছি, সিম করতে আমার জাস্ট 25 মিনিট লাগবে। সিম সোজা, সিম জাস্ট 8টা ক্লাসের সিম আমরা এক্সাম্পল দেখবো, ছবি দেখবো, শেষ। সো আর একটা জিনিস আমি বলে নেই, ফাইনালে মানে মিডের যে কোয়েশ্চেন সেখানে কিন্তু আমি ফিগারকে খুবই প্রায়োরিটি দিই। সো মানে অ্যাটলিস্ট 10 মার্কস ধরেই রাখতে পারো যে 10 মার্কস হচ্ছে ফিগার, মানে 40 মার্কের কোয়েশ্চেন থাকবে, তো অ্যাটলিস্ট 10 মার্কস আমার ফিগার থাকবে, এটা একটা খেয়াল রাখতে হবে। স্যার চলে আসছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ওকে, দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা অফ করে